অভ্যুত্থানের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের শাসনভার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। কিন্তু দেশকে সঠিকভাবে চালাতে মোহাম্মদ ইউনূস ব্যর্থ, এমনটাই দাবি করা হচ্ছে কোনো মহল থেকে। 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের। এরপর থেকেই নানা দুর্নীতি, অত্যাচার, গুম খুনের তথ্য তুলে ধরে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসে। আমাদের ক্যাটাগরিতে যদি বৈষম্য করা হয় তাহলে ক্যাটাগরির মানেটা কি? আমরা বাঙালি, আমরা স্বাধীনতা আনতে জানি, বিপ্লব করতে জানি, আজকে জাতি কতটা নিচু পর্যায়ে পৌঁছাইলে বেটা শুয়ার বদলে তারা রাজপথে আন্দোলন করছে, কতটা অস্তিত্বহীনতায় ভুগলে শেষ পরিণতি ফাঁসির দড়ি হিসাবে বুঝে নেয়। এটা আপনারা একবার বিবেচনা করুন। আর যে চোখের পানি না, এই চোখের পানি কোন ক্ষমতাসীন দলকে 1 মিনিটের গতিতে বসতে দিবে না ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এটার পিছনে অনেকগুলো কারণ আপনারা খুঁজলে পেয়ে যাবেন। গতকালকে গত 2 থেকে 3 দিন যাবত জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারগুলো যেভাবে রাস্তায় নামছে, একজন নিহত আছেন, রিকশাওয়ালার স্ত্রী ছিলেন। এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই, ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন। এর বিচার, এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে। আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, অনেক মানুষের, অনেক নিজের খুব কাছের মানুষজনও ভাই সুযোগ এসছে, কিছু টাকা পয়সার দরকার আছে জীবনে, এরকম ওই 21 টিভিতে যখন কাজ করতাম না, এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের। এরপর থেকেই নানা দুর্নীতি, অত্যাচার, গুম খুনের তথ্য তুলে ধরে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে অনেকেই। এরই ধারাবাহিকতায় এবার 24 ঘন্টার আলটিমেটাম দিল ছাত্র অধিকার পরিষদ। শুধু আলটিমেটামই নয়, দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। রোববার ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এ ঘোষণা দেন। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত আহত ও নিহতের স্বজনরা নেবেন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ 4 দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়। দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি 6 ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং 10 ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের শাসনভার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। কিন্তু দেশকে সঠিকভাবে চালাতে মোহাম্মদ ইউনূস ব্যর্থ, এমনটাই দাবি করা হচ্ছে কোনো মহল থেকে। ঘরে বাইরে চাপ বাড়ছে তার উপরে। কেউ তো মনে করছেন হয়তো আর বেশি দিন মসনদে থাকতে পারবেন না ইউনূস। আর এইসব নানা জল্পনা যখন চলছে, ঠিক সেই সময়ই নয়া আন্দোলন বাংলাদেশে। আর এবার আন্দোলন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে।
আর সেই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এখন তাদেরই কোনো খোঁজ খবর নিচ্ছে না ইউনূসের এই উপদেষ্টা সরকার। আন্দোলনে নামা ব্যক্তিদের অভিযোগ সঠিক চিকিৎসা পাচ্ছেন না তারা। শুধু এটাই নয়, রয়েছে আরো বেশ কিছু অভিযোগ। আন্দোলনকারীদের অভিযোগ এই সরকারের উপদেষ্টা খুব বেশি আমলা নির্ভর, তাই তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। শুনে নেওয়া যাক কি বলছেন আন্দোলনকারীরা। শুনুন। এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে, এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই? এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন, যে আমলারাদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো, শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওই একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। আচ্ছা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। উনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে, ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না। ভাই আপনারা এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোন রাজনৈতিক, কেন শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে, এবং এখানে আসছে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে কিনা? ভাই আমি আপনারা একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা না সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি? একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি। আমার জিনিসটা বুঝেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? রাস্তায় নেমে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন এভাবেই। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টাকে তাদের সঙ্গে দেখা করার দাবি জানান আন্দোলনকারীরা কি দাবি জানাচ্ছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস থাকেন তাদেরকে আলাদা করেন। আর মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু করে, অনেক কিছু পাইয়া আর মনে করেন এই জায়গায় আয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন, তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন ভুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে
হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। অর্থাৎ ঘরের ভেতরেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে একটা সুর চড়ছে এবং সেটা আন্দোলনের পর্যায়ে চলে গিয়েছে, সেটা ভালোই বোঝা যাচ্ছে এবং এই আগুন আরো ছড়াবে বাংলাদেশে, এটা স্পষ্ট করে বোঝাই যাচ্ছে। এই ঘটনা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জন্য রীতিমতো অস্বস্তির, তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এই পরিস্থিতি কিভাবে সামাল দেন ইউনূস, নাকি ফের একটা গণ আন্দোলনের সাক্ষী থাকে বাংলাদেশ। ঠিক যেরকম 5ই অগস্ট হয়েছিল, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল, যদিও সেটাকে প্ল্যান করা হয়েছিল দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। হাসিনা পতনের যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল জামাত, বিএনপি এবং বহির শক্তির দ্বারা পরিচালিত হয়ে। মনে করা হচ্ছে পাকিস্তানের আইএসআই এর তরফ থেকেও এর সম্পূর্ণ মদত ছিল। এখন সমস্যা হচ্ছে মোহাম্মদ ইউনূস যে স্বপ্নগুলো দেখে বা যে বিষয়গুলো মাথায় রেখে প্রধান উপদেষ্টার আসনে আসীন হন, সেই স্বপ্নগুলো পূরণ করতে তাকে যে অনেক কাঁটার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা তিনি কল্পনাও হয়তো করতে পারেন। তারেক রহমান, খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একদিন আগেই তিনি দাবি জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন করতে হবে যত দ্রুত সম্ভব। তিনি বলছেন যে নির্বাচন হলে তাহলে জবাবদিহির জন্য প্রস্তুত থাকতে হবে। এখন তো কোনো জবাবদিহির বিষয়ই নেই। উল্লেখ করছেন এই বিষয়গুলো এবং নাম না করে তিনি যে মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারকেই টার্গেট করছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন বিভিন্ন খবরের আপডেট পেতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী দেশ গড়ে আমাদের ক্যাটাগরিতে যদি বৈষম্য করা হয়, তাহলে ক্যাটাগরির মানেটা কি? আমরা বাঙালি, আমরা স্বাধীনতা আনতে জানি, বিপ্লব করতে জানি, আজকে জাতি কতটা নিচু পর্যায়ে পৌঁছাইলে বেটা শুয়ার বদলে তারা রাজপথে আন্দোলন করছে, কতটা অস্তিত্বহীনতায় ভুগলে শেষ পরিণতি ফাঁসির দড়ি হিসাবে বুঝে নেয়। এটা আপনারা একবার বিবেচনা করুন। আপনি চোখের পানি না, এই চোখের পানি কোন ক্ষমতাসীন দলকে 1 মিনিটের গতিতে বসতে দিবে না ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, এটার পিছনে অনেকগুলো কারণ আপনারা খুঁজলে পেয়ে যাবেন। গতকালকে গত 2 থেকে 3 দিন যাবত জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহত যারা আছেন, তাদের পরিবারগুলো যেভাবে রাস্তায় নামছে। একজন নিহত আছেন, রিকশাওয়ালার স্ত্রী ছিলেন, তিনি এখন ভিক্ষা করতে নামছেন। অনেক আহতরা আছেন, চিকিৎসা পাচ্ছেন না। তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল, এটার দায়িত্বে কে ছিল? সার্জিস। হঠাৎ করে সার্জিস দায়িত্ব ছেড়ে দিল কেন? পরবর্তী সময় দেখলাম সার্জিস রাজনীতি করবে, জাতীয় নাগরিক কমিটি একটা বড় পদে তিনি আছেন, দেশব্যাপী চষে বেড়াচ্ছেন আর তাদের রাজনৈতিক দলকে তারা গোছাচ্ছেন। অপরদিকে বেচারা বিয়ে শাদীও করছেন, সুন্দর লাইফস্টাইল তৈরি হচ্ছে। আশেপাশে এসপি, ডিসি, সেনাবাহিনীর বড় একটা অফিসার যেখানে যায় লাইট ক্যামেরা অ্যাকশন, ভালোই লাইফ সেটেল হয়েছে সার্জিসের। তো সার্জিস কি কোনো গুলি খাইছিল? না। সার্জিস কি ধরেন মানে ডিবি হেফাজতে যাওয়া ছাড়া এর বাহিরে এই আন্দোলনের প্রথম দিকে এদেরকে আমরা ওইভাবে চিনতাম না। কথাগুলো কেন বলছি? কারণ আছে। আমরা আমাদের কথা বলছি না, জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের কথা বলছি। তাদের কারণে সার্জিস ছাত্রলীগের সার্জিস এখন প্রধান সমন্বয়, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসাবে এই মন্ত্রে সে আছে। হাসনাতের নমুনা দেখেন, একই ক্যাটাগরিতে। লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, বিয়ে শাদী করছেন, ভালো পদ পদবি আছে, সব জায়গায় নাম ডাক আছে, যে কোনো জায়গায় ঢোকার তার গ্রিন কার্ড আছে, তো সব দিকে ঠিক আছে এদের। কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদের চিকিৎসাটার জন্য তাদের খোঁজ করার সময় হয় না। তো গতকালকে যখন প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে হাসনাত গেছেন, ওইখানে গিয়ে কিন্তু কালকে অপমানিত হয়েছেন।
এর আগে 7 কলেজে গিয়ে হয়েছে, এসেছে ফুটেজ করে এসেছে। এরা লাইট ক্যামেরা অ্যাকশন, রাজনৈতিক দল বিএনপির সাথে বাদানুবাদ, আরো যে বক্তব্যগুলো এরা দিচ্ছে, এরা আবার বলতেছে এই সরকার ব্যর্থ। তো এই সরকার কার? তোমাদের তৈরি করাই তো সরকার, তোমরাই তো নিয়োগ করতে এই সরকারদের। প্রথম প্রায়োরিটি লিস্টে থাকা দরকার ছিল, যেগুলো আমরা দেখছিলাম। আর শেখ হাসিনা যে এত খারাপ ছিল, তাও তো মুক্তিযোদ্ধা জিনিসটি কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এই জায়গাটা থেকে, যে তিনি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের পর্যন্ত সুযোগ সুবিধা দিচ্ছেন। আর তোমরা তো রানিং জিন্দা 6 মাসও নাই, নিজেদের সুযোগ সুবিধা পাচ্ছ। আহত যারা আছে, নিহত যারা আছে, তাদের পরিবারের সুযোগ সুবিধা, সুষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন, ভাই কেন? তোমরা সারাদিনের মধ্যে যে পরিমাণ ইফোর্ট পলিটিক্যালি দিচ্ছ, আওয়ামী লীগের গালাগালি করতে দিচ্ছ, শেষ তো? আওয়ামী লীগ তো আসবে না। এখন দরকার কি ছিল? প্রায়োরিটি লিস্টে আহত নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ, চিকিৎসা, তাদের পরিবারগুলা কিভাবে চলছে। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা বলছি, একটা কথা আমার না, প্রতিবাদের আওয়াজ উঠছে যে তোমরা নিজেদের পদ পদবী, রাজনৈতিক গোষ্ঠী, ভবিষ্যৎ, আত্মীয় স্বজন পর্যন্ত অনেক কিছু করে ফেলছো। আমরা কি প্রয়োজনে 20 দিন আমরাও 20 খেয়ে আমরা পুরো শহীদ পরিবার হয়ে যাই? আপনাদের কাছে কেউ দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবে না। যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত, তারাই আজকে চিকিৎসার জন্য রাতে বিরাতে রাজপথ দখল করতে হচ্ছে, পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। আর অপরদিকে এই টোটাল আন্দোলনে হাতে গোনা 20-50 জন যারা সমন্বয়ক, এই মুহূর্তে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। মিডিয়া ফুটেজ, কাভারেজ, টাকা পয়সা কম বেশি আসতেছে। ঢাকা রূপায়ণ টাওয়ারের মতন অফিস চালাচ্ছে, এই খরচ পাবলিক দিচ্ছে। তো যাদের জন্য দিচ্ছে তারা কি পাচ্ছে? আস্তে আস্তে কিন্তু তোমরা তোমাদের সমর্থন হারাচ্ছ। তা আমরা দেখছি যে আপনার রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এখানে গেছে, এরপর আমরা হাসনাতরা আসতে দেখলাম। তো হাসনাতও এখানে খুব বেশি তারা পাত্তা দেয় না। হাসনাত বলতেছে এটা সরকারের ব্যর্থতা, আমি কথা বলবো। তো এরা রাজপথে নামলেই তোমাদের কথা বলার সুযোগ হয়? 6 মাস তো হয়েছে, এমন না যেটা খুব আর্লি স্টেজ। ছাত্ররা রাজপথে কাতরাচ্ছে, সার্জিসের বিয়েতে সব সমন্বয়কে উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে, সবাই দায়িত্বশীল, কিন্তু ওইখানে গিয়ে কারোর সাথে কথা বলার সুযোগ হয় না। আজকে যখন তাদের যেই এই মুহূর্তে কর্মচারী আছেন, নিয়োগকর্তা কর্মচারী ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ওনার বাসভবনের দিকে গেছে, তখন এরা যে সবাই হাসনাত দৌড়ে আসছে। কেন এর আগে কেন তুমি গেলা না? তোমরা তো লিড করতেছো রাইট নাও, এর আগে কি করছে এটা আমরা জানি না। বাট আফটার জুলাইয়ের একটা লাস্ট পর্যায়ে থেকে তোমরা ফোকাস হয়েছো। ডিবি হারুন তোমাদের কপাল খুলে দিছে। আজকে যখন আমরা দেখি আহতরা এই অবস্থায় আছে, এদের কপালে তো অনেক দুর্গতি আছে, দুর্গতির মাত্র শুরু মনে হয়। আবার হাসনাত বলছে কি, আমরা যদি না থাকি তোমাদের চিকিৎসা কিন্তু হবে না অন্য কেউ আসলে। তো কি বুঝাইতেছো তোমরা? এই আহত স্টুডেন্টদেরকে বার্তা দিচ্ছ, কালের কণ্ঠে রেকর্ডেড এটা। হাসনাত বলছে যে কি, এই সরকার যদি না থাকে, আমরা যদি না থাকি ক্ষমতায় বা আইনাসিনে, কি একটা কথা বলছে চিন্তা করেন। বোঝানোর চেষ্টা করতেছে 1 লাখ 5 লাখ, না রে বাবা, আগে 5 লাখ দেশ নাই না, পরে বেশিরটা বেশি দিস। বেশি খাইতে যে অল্প লাগলো পাইতেছে না পাবলিক, মারা যাচ্ছে, কারোর চোখ নষ্ট হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। আর ওদের ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা ধরে ধরে যে হাত পা আছে ওইগুলো বাকিগুলো কাটা দিবে, ঝুলাই দিবে। তোমরা তো দেশ ছেড়ে পালাই যাবে অনেকেই, এটা তো বাস্তবে দেশে এটাই হয়, দেশে বিদেশে সিটিজেন হয়ে যাবে। এরা যাবে কই? তো এগুলা যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন। আর এটাতে একটা জিনিস তো স্পষ্ট, তোমাদের পতন শুরু হয়ে গেছে, এটা মনে রেখো। যে গতিতে যাচ্ছ, যে ভুলগুলা হচ্ছে, এটা তোমাদের পতনের প্রথম ধাপ। হাসিনার পতনের সময় হাসিনা বোঝা নাই। আমরা যখন কথা বলছি কি হয়েছে, ডিজিটাল নিরাপত্তা এনে মামলা হয়েছে, দেশে যেতে পারে না। কেন? কারণ এই কথাগুলো বুঝাইতাম যে সামনে খারাপই আছে, দেখতাম যে রাস্তাটা রংলি চলতেছে। তো তোমাদের রাস্তাটা এখন রংলি চলতেছে। এক একজন হেলিকপ্টার উপদেষ্টা লাল গালিচারা ছাড়া হাঁটতে পারে না। 3 দিন আগে চপ্পল ভরিয়া ফেঁকে কাঁধে দৌড়াইছো, ক্ষেতের মধ্যে হাঁটছো, এখন দিচ্ছে চাটুকার, আমাদের যে আমলাতন্ত্রের কিছু কর্মচারী আছে তারা দিচ্ছে। তোমরা কেন নিচ্ছ? এতটুকু তো সেন্স থাকা উচিত, এটা মানুষের কাছে কোন লেভেলে যাবে। রাস্তার মধ্যে তোমার ভাই জুতা ছাড়া দৌড়াচ্ছে, আন্দোলন করতেছে, তোমরা রেড গালিচা মারাইয়া হাঁটাইতেছ। যদি খালি উপদেষ্টা পদ না হইতো আর এই জায়গায় না হইতো, এক একটা টিউশনি করে
ওই দর্জি দোকানে অথবা কাপড়ের দোকানে অথবা একটা অফিসের 15-20,000 50,000 অথবা বিদেশ গিয়া আমাদের মতো কামলা দেওয়া ছাড়া এক একজনের চেহারা সুরত পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিছুই নাই, সব জিরো। আজকে সর্বোচ্চ ফেসিলিটিস অর্জন করছো। কুমিল্লার ভাষায় একটা কথা আছে, খায় পাতে হাইজ্ঞা দেয়, বিষয়টা এরকম হয়ে গেছে। মানে যাদেরকে দিয়ে তোমরা তোমাদের পরিবারে কেউ মারা গেছে, প্র্যাকটিক্যালি গুলিবিদ্ধ হয়েছ, নাহিদের পাশা দেখছি লাল হয়েছিল, আর বাকি কারো তো কিছুই দেখি নাই। হারুন তুলে নিয়েছিল। কৃতজ্ঞতাবোধ থাকা দরকার। এখন ডাক দিয়ে দেখো রাজুতে কজন আসে, আর এই আহতরা যদি মাঠে নামে মনে রাখছো বাংলাদেশ এদেরকে সাপোর্ট করবে। কেন? বাংলাদেশ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে, মজলুমের। আর তোমাদের আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে মনে হয় যে আহতরা কেউ রাস্তার মানে লীগ, আহত লীগ, এই লীগ এই লীগ, ট্যাকটুক বক্কর চক্কর মারো। এদের সুষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান যেগুলো দরকার এগুলো তোমরা ব্যবস্থা করে দিয়ে মানে দিয়া যাইতেই হবে। তবে এর জন্য সময় নিশ্চয় আর দিবে না মানুষ। দেখা যাক কি হয়। আসলে এগুলো দেখতে খারাপ লাগে। ভালো থাকো। আসসালামু আলাইকুম। খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। 5 তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই। মনে করেছিলাম যে 5 তারিখের পর দিনই দেশে যাব, যেদিন পতন হবে তারপরের দিনই দেশে যাব, পরে বলতে তার পর দেশে যাব আর কি। তো এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধহয় এখনো যুদ্ধ করছে। বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে, সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি, তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হজ করতে এসেছেন। আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন, হ্যাঁ, মানে পাশ কাটাতে চাচ্ছেন। তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ, কে ঠিক আর কে বেঠিক, এটা আল্লাহ একদিন জাজ করবে। শুধু এতটুকুই বলে রাখলাম, এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই, ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন, এর বিচার, এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে। আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, অনেক মানুষের, অনেক নিজের খুব কাছের মানুষজন, ভাই সুযোগ এসছে, কিছু টাকা পয়সার দরকার আছে জীবনে, এরকম ওই 21 টিভিতে যখন কাজ করতাম না, এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে ই করতে। আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না, বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারেন। টাকা মানুষের দরকার আছে, আমরা পৃথিবীর একদম ফেরেশতা, আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই, কোনো খারাপ কাজ নেই, এরকম না। আমার জীবনেও খারাপ কাজ আছে, চেষ্টা করেছি। আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না 2012 সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান, আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে। ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন। চেষ্টা করেছি নিজের সমস্যাগুলো সমাধান করতে। যাই হোক, তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন, যা মনে চায় তাই করছেন, আপনারা করে যাবেন, কোনো সমস্যা নেই। এটার বিচার একদিন হবে। এই হজ করতে গিয়ে যেমনটা দেখেছেন, এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে। আমাদেরও সমস্যা আছে, জীবনের ঝুঁকি আছে। আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে। কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ, তারা তো শক্তি নেই। আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী। সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে, তাদের বিরুদ্ধে যদি করি, সেটার তো শাস্তি তো আছে, সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে। যাই হোক, যেটাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ঈমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি, এতটুকু, এর বাইরে আর কোনো কিছু না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, ধরেন গতকালকে একটা
দেখলাম, একজন রিক্সা চালক মারা গিয়েছিল, যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো। সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন, ভিক্ষা করে খাচ্ছেন। সমন্বয়ক যে কজন আছেন, যারা ছাত্র নেতা, যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন, আমি তাদেরকে সরাসরি এই কথাগুলো বলেছি, এই প্ল্যাটফর্মে আমি ওপেন এই কথাগুলো বলতে চাই। দেখেন, ধরেন এই যে ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক, বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক। বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করত, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোনো কিছুই বন্ধ হয়নি। এরকম অনেক নেতা আছে। আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে, তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন? কত টাকার মালিক হবেন বলেন আপনি? টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন, এই সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল, সেটা কি? এই আগস্টে যেই বিপ্লব হলো, এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল। এবং আমি নিজেই আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই, আমি নিজে বলেছি 20 বছর 25 বছর যত বছর মনে চাই ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। আমরা এখানে উদযাপন করেছি, মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি। মিথ্যা, সবকিছুই ভুল ছিল। এই স্বাধীনতার ঠিক আগের যে সময়টা ছিল, সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল, আপনারা তাদেরকে রাখতে পারেন নাই। কেন পারেন নাই? কয়েকটা, মানে খুব বড় করে 2-3টা জিনিস বলি। দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান, মানে কম্পেয়ার করেন, আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয়, সেটা কি কমেছে? এটা সমস্যা নেই। একটা নতুন সরকারের জন্য ধরলাম 1 বছর 2 বছর তারা কষ্ট করবে, কোনো সমস্যা নাই, কষ্ট করুক। কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে, তাই না? একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে, তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে? আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা দিত, তাহলে আগের সরকারের সমস্যা ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তারা বিভিন্নভাবে দালাল এইসবই করে টাকা পয়সা করতো। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আমাদের এখান থেকে 7 লাখ টাকা লাগে। মালয়েশিয়াতে যেতে 60,000 70,000 টাকা লাগে, আমাদের এখান থেকে লাগে 5 লাখ টাকা। ওমান, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা। এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা, তাই না? আসলে কি লাগছে? তাহলে এইটার দায় কার? এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে। আপনি যেটা শেখ হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন। এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে। মানে সবকিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি, এটাতে আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই। তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই মানে রুচিটাও, তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়, গালাগালি করতে ইচ্ছা করে। তোরা তো মানুষ না। তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলি, তোদের মানে দলের ভিতরে ধরলাম সব অমানুষ। অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না, কিছু কিছু ভালো আছে। তোদের 5 জন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতি, তাই না, যে আমরা আসলে শেখ পরিবারের এরা ভুল করেছে, এরা আসলে খুব ক্রুয়েল, এরা করাপ্টেড, এদের আমরা ঘৃণা করি, আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই। মনে কর তুই শেখ মুজিবের আওয়ামী লীগের চাস, ধরলাম এই গত 15 বছরে আওয়ামী লীগ চাস না, মাপ চেয়েছে কেউ এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুশোচনা, অনুতপ্ত কোনো কিছু না। ওরা আবার করে
আবার আসবে, আবার ওইরকম করবে। এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে, এই সরকারই দিচ্ছে। সবকিছু যদি বাদ দেন, আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন, পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা নিতে হইলে, একজন এসপি কে বদলে নিতে হলে, ভালো একটা পোস্টিং নিতে হলে। পুলিশের বউ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে। একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে, ওসির সাথে কথা বলছে, নিজে করে, নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করায়। তাহলে পরিবর্তন কি? এখন এগুলো সবকিছু নিয়ে কথা বলতে গেলে না, মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না, আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে। এই কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টেও দিয়েছি যে খামাখা এত শত্রু বাড়ায় লাভ কি? সবার যেহেতু সমস্যা হয় না, আমার একা একা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে। এই জন্য চিন্তা করেছে যে সবার সাথে মিলমিশ করে তারপরে যা হয় হোক, দেশে যাব, দেশে যায় ভাই আমার ইউটিউবে এখন যে ইনকাম, এখানে বসে আমার ইউটিউবে যদি 5 লাখ 6 লাখ টাকা ইনকাম হয়, তাও তো আমার হয় না, কারণ এখানে তো খরচ বেশি। আমি বাংলাদেশে 2 লাখ টাকা ইনকাম হইলে আমি আরামে বিশাল মানে রাজার মতো চলতে পারবো। তা আমি কেন এখানে কষ্ট করব? কেন আমি সরকারের সাথে, সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো? কারণ যেহেতু সমস্যা হচ্ছে না, তাহলে আর কি সমস্যা নাই। এই কষ্ট থেকেই কথাগুলো বললাম। এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা, সবকিছু যদি বাদ দেন, সব বাদ। আচ্ছা, যেই হত্যাগুলো হইল এটার ব্যাপারে মিনিমাম একটা ইতে যাওয়া দরকার ছিল, জান নাই। এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে, নতুন দল। এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে। আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন? কিসের জন্য আসবে? কোনো একটা কারণ থাকতে হবে তো। আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন, যেই কারণে আপনার দলে আসবে? সেটা আসতে হলে অন্তত আমি মনে করি 2টা কাজ করতে হইতো। 1 নম্বর, এই যে আওয়ামী লীগের যে হত্যা মামলার আসামিগুলো চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।